নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। লক্ষ্মী ভান্ডার নিয়ে প্রকাশ্যে তৃণমূলকে জানোয়ারের সাথে তুলনা করলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। কলকাতার হাজরা মোড়ে অবস্থিত বিশাল বহুল দুর্নীতি যুক্ত রাজপ্রাসাদের ইঙ্গিত দিলেন অভিজিৎ গাঙ্গুলি। এই বিল্ডিং নাকি মমতা সরকারের সহযোগীর দুর্নীতির আঁতুড়ঘর। কার দিকে ইঙ্গিত দিলেন প্রাক্তন বিচারপতি? প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার আগে বা পরে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বিভিন্ন বিরূপ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। ফের তার একটি মন্তব্য ঘিরে তৈরি হলো বিতর্ক। নির্বাচনী প্রচারের মাঝে একটি পথসভায় তাকে রাখার বক্তব্য থেকে শুরু হলো বিতর্ক। তমলুকের শহীদ মাতঙ্গিনী গ্রাম পঞ্চায়েতের গাদিন MSK স্কুলের মাঠে প্রচার মঞ্চ থেকে তিনি বলেন, বাংলার মহিলারা এগিয়ে এসে কিভাবে সংগ্রহ রাজনীতিতে জড়িয়ে পড়েছে, গঠনমূলক কাজে উদ্যোগী হচ্ছেন। যদি মহিলারা এগিয়ে না আসেন তাহলে চোর ছেঁচড় দুর্বল তৃণমূল রাজনীতির আঙিনা দখল করবে। অনেকদিন হলো সব চুরি করছে, কোটি কোটি টাকা কামাচ্ছে। কলকাতায় গেলে দেখবেন হরিশ মুখার্জি রোডে, যেখানে হাজরা রোডে মিশেছে, ডান দিকে তাকালে দেখবেন একটা রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের মালিক একটি দুর্বৃত্ত, মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ। এই জানোয়ারেরা জানে না মানুষ ভিখারি নয়। যে টাকা তোমরা লক্ষ্মী ভান্ডারের নামে দিচ্ছ, সেই টাকা তোমরা তোমাদের বাড়ি থেকে দিচ্ছ না, এই টাকা সরকারের টাকা। আজকের এই সভায় এত পরিমাণে হাজির হবেন, আমি এই নারী শক্তি বাহিনীকে প্রথমে প্রণাম জানাবো। আবার এই কারণে আমি দেখতে পাচ্ছি গত 6 দিন ধরে আমি যে বিভিন্ন জায়গায় যাচ্ছি প্রচারের কাজে, মহিলারা কিভাবে এই পূর্ব বর্ধমান জেলায় এগিয়ে এসে, পূর্ব মেদিনীপুর জেলায় এগিয়ে এসে কিভাবে সমগ্র রাজনীতির জায়গা আস্তে আস্তে দখল করছেন এবং গঠনমূলক কাজে উদ্যোগী হচ্ছেন। যদি মহিলারা এগিয়ে না আসেন এবং যে ডাক আমাদের নরেন্দ্র মোদীজি দিয়েছেন মহিলাদের এগিয়ে আসার জন্যে, তাতে আপনারা যে সাড়া দিয়েছেন তাতেই আমাদের অনেকটা কাজ হবে। বাংলা মায়ের অনেকটা কাজ আপনারাই করে দেবেন। যদি না আসেন, যদি সংকোচে ঘরে থাকেন, তাহলে জেনে রাখবেন এই চোর ছেঁচড় দুর্বৃত্ত তৃণমূল তারা রাজনীতির আঙিনা দখল করে ফেলবে। এই চোর ছেঁচড়ের শাসন আর আমরা চাই না। অনেক দেখেছি, অনেক দিন হলো তারা সব চুরি করে, শিক্ষিত বেকারদের চাকরি চুরি করে, মানুষের থালায় যে অন্ন যাওয়ার কথা সেই অন্ন চুরি করে অন্য দেশে বিদেশে পাচার করে এবং তার বিনিময়ে কোটি কোটি টাকা রোজগার করে, রোজগার বলবো না, কোটি কোটি টাকা কামিয়ে তারা নিজেদের ব্যক্তিগত সম্পদ বাড়িয়ে চলে। আমি এর আগে একটা ছোট মিটিং এ গিয়েছিলাম, এত মানুষজন সেখানে ছিলেন না। সেখানে আমি বলছিলাম যে আপনারা যদি কেউ কখনো কলকাতায় যান, হরিশ মুখার্জি রোড যেখানে গিয়ে হাজরা রোডে মিশেছে, সেখানে হাজরা রোডের দিকে মুখ করে তাকিয়ে ডান দিকে দেখবেন একটা রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের যিনি মালিক, তার কোনো জ্ঞাত সব সূত্র নেই যেখান থেকে তিনি রোজগার করতে পারেন। এই লোকটি একটি দুর্বৃত্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জন বলে শুনতে পাই। এবং আপনারা পাশাপাশি যে কোনো গ্রামে, আমি আজকে যাওয়ার সময় দেখছিলাম যে ছোট ছোট কিছু ছোট ছোট বাড়ি তৈরি হচ্ছে, হয়তো ইটের গাঁথনি হয়েছে, এখনো বাইরে প্লাস্টারিং হয়নি, কবে হবে কেউ জানে না। মানুষের এই যে শ্রমের দ্বারা উপার্জিত অর্থে একটা ছোট্ট বাড়ি করা, একটা সংসার তৈরি করা, এসব এই চোর ছেঁচড়েরা তার কোনো মূল্য দেয় না, মূল্য বোঝে না। শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো 1000 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার, 1200 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার। এই জানোয়ারেরা এটা জানে না যে মানুষ ভিখিরি নয়। আর যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভান্ডারের নামে,
সেই টাকা তোমাদের ঘর থেকে তোমরা দিচ্ছ না, তোমাদের পৈতৃক সম্পত্তিও নয়, এটা সরকারের আর উপার্জন করা ট্যাক্সের টাকা, যা সারা ভারত থেকে এসছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে। এটা মমতা ব্যানার্জির টাকা নয়, এই টাকা সরকারের টাকা। সরকারের টাকা যাচ্ছে সরকারের যারা ভোক্তা, অর্থাৎ মানুষজন যারা আছেন বিভিন্ন সংসারে, তাদের হাতে। তোমরা এর জন্য কোনো কৃতিত্ব দাবি করতে পারো না। তোমরা 5,000 টাকা বা 1200 টাকা দিয়ে বলবে যে আমি তোমাদেরকে এই দিলাম, তোমরা আমার বিক্রি হয়ে থাকো, আমি চুরি করবো, আমি সন্দেশখালি করব, আমি মা বোনের ইজ্জত লুট করবো, এবং আমি যেখান থেকে পারবো চুরি করব। এই কথা তোমরা বলতে পারো না। তোমাদের এই কথা বলার দিন শেষ হয়ে এসছে। আজ সবাই শপথ নিন যে তৃণমূল মুক্ত বঙ্গ, পশ্চিমবঙ্গ তৈরি করার। তৃণমূলকে তাড়াতেই হবে, উৎখাত করতেই হবে। তা না হলে পশ্চিমবঙ্গের বেকারদের কোনো মুক্তি নেই। বেকাররা চলে যাচ্ছেন, যারা একটু লেখাপড়া শিখেছেন তারা চলে যাচ্ছে হয় মুম্বাই, নয় গুজরাট। পশ্চিমবঙ্গে তাদের মা বাবা স্ত্রী সন্তান পড়ে থাকছেন, কোনো সাংসারিক জীবন তারা যাপন করতে পারছেন না। এই অবস্থা কেন হয়েছে পশ্চিমবঙ্গে? গত 10-11 বছর ধরে এই যে তৃণমূল সরকার যে কাণ্ড চালিয়েছে এবং চালাচ্ছে, যে টাকা সরকারি কোষাগারে যাওয়ার কথা সেই টাকা নিজের পকেটে নিয়ে চলে যাচ্ছে। ফলে সরকারের কোষাগার শূন্য, কোনো শিল্পায়ন হয় না, কৃষিতে কোনো উন্নয়ন হয় না। আর শুধু আপনাদের বলে আমরা 1000 টাকা দিচ্ছি, 1200 টাকা দিচ্ছি, আপনাদেরকে ভিখিরি তৈরি করার চেষ্টা করে। এটাতে এবার আপনারা না বলুন, কারণ টাকা কারোর বাপের নয়, টাকা আপনাদের। আপনাদের টাকা আপনাদের হাতে যাচ্ছে, এই জন্য কেউ কোনো কৃতিত্ব দাবি করতে পারে না। ভোট আসছে, আপনারা দিকে দিকে আপনাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব যারা আছেন বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়, তাদেরকে খবর পাঠান যে বিজেপিকে জয়ী করতে হবে। আপনারা সেটা পারেন, এই খবর পাঠাতে আপনারা পারেন, এবং আপনারা নিজেরাও দৃঢ় সংকল্প হন যাতে বিজেপি এইবারে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আসন পায়। এবং বিজেপি যদি এই লোকসভায় কিছু বেশি আসন পায়, 25 বা 26 বা 30-এর কাছাকাছি চলে যায়, তাহলে এই দুর্বৃত্তদের সরকার আর আপনাদের সহ্য করতে হবে না। এই কথা আমি এখানে দাঁড়িয়ে বলি। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত কুন্তিঘাট, চন্দ্রহাটি সহ বিভিন্ন গ্রামে প্রচার করেন। প্রথমে গাড়িতে, তারপর হুটখোলা গাড়িতে জনসংযোগ করেন। পথে সাধারণ মানুষ তাকে দেখার জন্য ভিড় করে। কখনো হাত মিলিয়ে, কখনো হাত জোড়ো করে শুভেচ্ছা গ্রহণ করেন তৃণমূলের তারকা প্রার্থী। নমস্কার, সবাই ভালো আছেন? জয় বাংলা। আগামী 20শে মে আমাদের ভোট। আমরা সবাই চাই আমাদের জয়ের মালা আমরা আবার আমাদের দিদির গলায় তুলে ধরতে পারি। আমরা উন্নয়নে বিশ্বাসী, দিদি উন্নয়নে বিশ্বাসী। যদি আপনারা চান হুগলিতে উন্নয়ন হোক, তাই দিদিকে পাশে চাই। তা না হলে কিন্তু আপনাদের উন্নয়নের কথা কেউ ভাববে না, একমাত্র দিদি ভাববে। তাই এবারে লোকসভা ভোট ভীষণ গুরুত্বপূর্ণ ভোট। আপনাদের সকলের জন্য, আমাদের সকলের জন্য সবাই সত্যের বিচার করবেন, এবং যে আপনাদের জন্য কাজ করেছে এতগুলো বছর, যারা আপনাদের জন্য এতগুলো বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন, তাদেরকে জয়যুক্ত করবেন, তাদের পাশে থাকবেন। আপনাদের কাছে এসেছি, আপনারা আশীর্বাদ করবেন, ভালোবাসবেন। আপনাদের সকলের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল, যেন আমরা একসাথে এই দুর্গম পথ অতিক্রম করতে পারি। থ্যাংক ইউ। আলিপুরদুয়ারে ঘূর্ণিঝড়ে দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী। আজ বিকেলে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে তপসী খাতায় দুর্গতদের গ্রামে আসে এবং পরিদর্শন করে, সবার সাথে দেখা করে কথা বলেন।
তপসিখাতা স্কুলে অস্থায়ী রিলিফ ক্যাম্প তৈরি করা হয়েছে। সেখানে কিছু মানুষ আছেন ঘরবাড়ি ভেঙে তছনছ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, দুর্গতদের পাশে সরকার আছে, এটা একটা প্রাকৃতিক বিপর্যয়। এই সময় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং কাদের কতখানি ক্ষতি হয়েছে সেটা নির্ণয় করে ক্ষতিপূরণ করা হবে, ব্যবস্থা গ্রহণ করবেন। এবং যাদের ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে, এই বুমটা নামা একটু নষ্ট হয়ে গেছে পার্কের ঝড়ে। জলপাইগুড়ি আমি হোল নাইট ছিলাম, আপনারা জানেন। আজকেও তপসিখাতা যে গ্রাম এবং সেখানে এসে আমি রিলিফ ক্যাম্পে যারা আছেন তাদের পরিবারগুলোর সাথে আগে কথা বলি সামনে বুম নিচে এবং তাদের সাথে আগে কথা বলে আমি তাদের বক্তব্য শুনেছি এবং আমি চোখের সামনে যে ঘরগুলো দেখলাম, এই ঘরগুলো এই মোবাইল মাল টিনে চাপা পড়ে গেছে, গাছে চাপা পড়ে গেছে। একটা জিনিসও লোক ঘর থেকে বের করতে পর্যন্ত পারেনি। এই অবস্থায় সব হারিয়ে তারা এই তপসিখাতা স্কুল, এই স্কুলে সকলে আশ্রয় নিয়েছেন। রিলিফ ক্যাম্পে যারা আছেন, আমি আপনাদের সকলকে বলি, এখন যেহেতু এমসিসি কোড আছে, কিন্তু ডিজাস্টার ইজ এমার্জেন্সি এবং ডিজাস্টার হচ্ছে এক্সেপশনাল কেস। প্রশাসন ডিজাস্টার হলে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সর্বরকম ঠিক আছে। আজকে আমাদের আসলে প্রবলেমটা কি, আমাদের হেলিটা যেটা এসছে কলকাতা থেকে ট্রাভেল করে এসছে, ওদের 2.5-3 ঘন্টা নষ্ট হয়ে গেছে। ওরা 3 ঘন্টা বেশি একদিনে ট্রাভেল করতে পারে না। তবুও আমি রিস্ক নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে আমাকে আলিপুরদুয়ার আসতেই হতো। আমি দেখা করে গেলাম সবার সাথে। আর কাজে পাশের গ্রাম প্রকাশ আছে, আমাদের এমএলএ আছে সুমন, তারা সবাই মিলে দেখে নেবে। আমি কুমার গ্রামে কালকে অরূপ বিশ্বাসকে পাঠাবো একবার, কারণ কুমার গ্রামে কিছু অবশ্য ওখানে একটা রিলিফ ক্যাম্প আছে, সেটা দেখে আসবে। আপনাদের অনেক ধন্যবাদ। বলছি যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আপনার ফোনে কথা হয়েছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক আছে, আপনাদের তো বললাম আমি কুচবিহারের মানুষকে আমার সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা খবর, যেখানে হাতের মুঠোয়।